হৃদয়ে ছোঁয়া যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। বজ্রপাতের তালে বাইরে শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। গতিবেগ বাড়তে থাকে। একের পর এক বৃষ্টির ফোঁটা টিনের ছাউনি কাঁপিয়ে তুলেছে। নাবিলা চুপচাপ দাঁড়িয়ে, তার ভেজা চুল বেয়ে পানি পড়ছে। নাবিলা সেই পূর্বের বৃষ্টি দিনের স্মৃতিটা মনে পড়ে যায়, তার আর শায়নের একসাথে কাছে আসা। নাবিলার দিকে তাকিয়ে শায়ন কিছুটা আঁচ করতে পারে। ঠান্ডা লাগছে বুঝতে পারলো শায়ন। চুপচাপ একটি তাওয়াল এনে নাবিলার দিকে বাড়িয়ে দেয় আর বলে, ভয় পেও না, সবসময় একই রকম কাহিনী দৌড়ায় না। তোমার ঠান্ডা লেগে যাবে, এটা দিয়ে গা মুছে ফেলো। নাবিলা চোখ তুলে তাকায়, মনে মনে ভাবে, এই ছেলেটার সব দিকে খেয়াল। শায়ন একটা মৃদু হাসি দেয়। নাবিলার চোখের দিকে তাকিয়ে বলে, যেটা মনে মনে বলছো সেটা জোরে বলে ফেলো। নাবিলা তখন শায়নের চোখের দিকে তাকিয়ে বলে, আজকাল চোখের ভাষাও বুঝতে পারো দেখছি। বুঝে ফেলেছো যখন, তাহলে উত্তরটা বলে ফেলো। প্রশ্নটা তো মনের মধ্যেই রয়ে গেছে, বলে ফেলো, তবেই না উত্তর পাবে। ঠিক আছে, তুমি আমার এত খেয়াল রাখো কেন? শায়ন মৃদু একটা হাসি দিয়ে বলে, এটা আমার দায়িত্ব। বুঝলাম। তবে তবেটা কি? তবেটা কিছু না। ঘরে একটা ছোট্ট বিছানা, পাশে একটা ল্যাম্প জ্বলছে। তাদের মাঝখানে এক অদ্ভুত নীরবতা। বাইরে ঝড় যেন দুজনের আরো কাছে টেনে আনছে। এই ঘরে এত অন্ধকার, অথচ কেমন যেন একটা নিরাপদ মনে হচ্ছে। কারণ এখানে কোনো মুখোশ নেই, কোনো রঙিন ক্লাবের আলো নেই, শুধু আছি আমরা দুজন সাধারণ মানুষ। হঠাৎ এক ঝোড়ো হাওয়ায় ঘরের দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। নাবিলা চমকে উঠে শায়নের কাছে যেয়ে ভয়ে তাকে জড়িয়ে ধরল। শায়ন তার কাঁধে আস্তে করে হাত রাখে। দুজনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়। নাবিলা এতটাই ভয় পায় যে সে শায়নকে জড়িয়ে ধরে তার বুকের সাথে শক্ত করে মিশে থাকে। আর এই পরিস্থিতি শায়নকে ধীরে ধীরে বেসামাল করে দিচ্ছিল। তখনই শায়নের মনে হয় পূর্বে সেই বৃষ্টির রাতের কথা। তাই সে মনে মনে বলে, আজ কোনো ভুল করা যাবে না, ভয় পেও না। তুমি চাইলে এই রাতটা তোমার জন্য শুধু ছায়া হয়েই থেকে যেতে পারি। নাবিলার চোখ চিকচিক করে উঠে। সে বলে, আমি চাই তুমি সারা জীবন আমার ছায়া হয়ে থাকো। ওই রাতটা ছিল অস্থির ঝড়ে ভরা, কিন্তু সেই ঝড়েই ওদের দুজনের মাঝে জন্ম নেয় এক অন্যরকম অনুভূতি। সেখানে কোনো শব্দ উচ্চারিত না হয়েও হৃদয়ের কথা স্পষ্ট শোনা যায় বাহিরে। তাণ্ডবের ভেতরে ভেতরে শান্তিতে গাঁথা এক স্পেশাল রাত। এই ছায়া একমাত্র আশ্রয়, এক নতুন যাত্রার সূচনা। তীব্র বৃষ্টির প্রথমতম শান্ত একটা সকাল। কাদা জল আর বাতাসের গন্ধ। ভেজা মাটির ছোট্ট রুমে এখনো জেগে ওঠেনি আলোটা, কিন্তু শায়নের চোখে ঘুম নেই। সে বসে আছে নাবিলার দিকে তাকিয়ে। নাবিলা এখনো ঘুমে, চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর এসে পড়েছে। ঠোঁটের কোণায় এক চিলতে ক্লান্তির ছায়া, যেন শত ঝড় সামলাতে ক্লান্ত একটা আত্মা। এমন একটু আশ্রয় পেয়ে যেন কোনো এক নিরাপদ স্থান। শায়ন একটানা তাকিয়ে থাকে। তার মনের ভিতরে যুদ্ধ চলছে। মনে মনে বলতে থাকে, এমন মেয়ে আগে কখনো দেখিনি। একটা অগ্নিশিখা মতো মেয়ে, আগুনের মতো ছোঁয়া, অথচ নিজের মধ্যে হাজারটা রং লুকিয়ে লুকিয়ে রেখেছে। কখনো লেডি কিলার, কখনো ঠান্ডা মাথা, কখনো আবার একটা ছোট স্কুলের ম্যাডাম, নিরীহ মুখে বাচ্চাদের পড়ায়। আর এই মুহূর্তে এই রুমের চোখের সামনে নিঃশব্দে শুয়ে আছে, অথচ আমার ভেতরটাকে উলটপালট করে দিচ্ছে। কি আছে এই মেয়ের মধ্যে? এতটা পাগল কেন এই মেয়েটার জন্য আমি? শায়নের মন থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। সে ধীরে ধীরে বলে ওঠে, তুই আমার পেশার বাইরে এক মস্ত বড় বিপদ হয়ে উঠেছিস, যে কিনা আমাকে পুরো এলোমেলো করে দিচ্ছে। সে আলতো করে উঠে গিয়ে জানালাটা একটু ফাঁকা করে দেয়। বাতাস ঝুঁকে পড়ে ঘরের ভেতর। নাবিলার চোখ মেলে ধীরে ধীরে তার ঘুম জড়ানো কণ্ঠে বলে, তুমি
ঘুমাওনি? জেগে আছো এখনো? সায়ন নাবিলার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে। হ্যাঁ, জেগে আছি, কারণ তুমি ঘুমাচ্ছিলে তাই। নাবিলা কিছু না বলে একটু চুপ করে থাকে, তারপর সে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়ে বলে। তুমি সারা রাত ঘুমাওনি? সায়ন এক আবেগ মাখা ফেস করে মাথায় চুলে হাত বোলাতে বোলাতে আবেগ মাখা চোখে নাবিলার দিকে তাকিয়ে বলে। কি আর করবো বলো, তোমার পাশে শুয়ে পড়লে যদি কোনো ভুল হয়ে যেত। নিজের প্রতি বিশ্বাস নেই তোমার? ইউ আর কন্ট্রোললেস। সায়ন তখন চোখ নামিয়ে ফেলে, কিছু বলতে চায় কিন্তু ভাষা খুঁজে পায় না। অবশেষে এক চিন্তা হাসি দিয়ে বলে। আমি জানি না নাবিলা, আমি শুধু এইটুকু জানি, তুমি যতবার আমার সামনে এসেছো ঠিক আমার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। আমি ঠিক আগের মতো থাকতে পারি না। নাবিলা তাকিয়ে থাকে গভীর চোখে, তারপর ধীরে ধীরে বলে। ভালোবাসা নিয়ে খেলাধুলার সময় আমাদের নেই। আমরা দুজনেই জানি আমাদের দায়িত্ব অনেক বড়। তুমিও একজন যোদ্ধা। কিন্তু তাও মন তো আর ডিউটির কথা শোনে না। শক্ত মনটাও কোনো এক সময় গলে যায়। এই মুহূর্তে তাদের মাঝে যেন এক অদৃশ্য দেয়াল গেঁথে যায়। দুজনেই চোখে চোখে নিঃশ্বাস নিঃশ্বাস আর হৃদয়ের এক অদ্ভুত শব্দ তাল মেলায়। শায়ন হাতটা আলতো করে ছুঁয়ে দেয় নাবিলার হাতের উপর। তুমি যদি চাও আমার এইটুকু অনুভব রাখতে চাই, ভালোবাসার নামটা নাই দাও, শুধু এইটুকু অনুভবটা থেকে যাক আমার হৃদয়ে। নাবিলা চোখ বন্ধ করে সেই মুহূর্তে বাইরে বাতাস এক ঝটকায় এক ঝাঁক শালিক পাখির ডাক যেন সাক্ষী হয়ে থাকতে চায় ওদের এই মুহূর্তটায়। এইদিকে সিয়াম আর রাইসাটা একটু অন্যরকম। রাইসা একটা টিনের ছাউনির ঘরের বাইরে দাঁড়িয়ে, কপালে ভাঁজ, পেন্সিল ঘষে কি যেন লিখছে। সিয়াম এসে পেছন থেকে বলে। তুমি কি ডায়েরি লিখো? না, আমি প্ল্যান করি কে কখন কোন সময় বাচ্চাদের পড়াবে, কে খাবে আর কার কাছে কি ফান্ড আছে। জন্যই তোমার অন্যরকম লাগে, কেমন যেন দায়িত্বশীল। রাইসা তাকায়, তারপর চুপ করে বলে। তুমি জানো আমি এতদিন কাউকে বিশ্বাস করিনি, কিন্তু এখন কেন জানি মাঝে মাঝে মনে হয় যদি কেউ পাশে থাকতো, যাকে বলা যেত আর সে শুনতো। সিয়াম ধীরে ধীরে বলে। তাহলে আমাকে বিশ্বাস করতে পারো, আমি শুনতে জানি, শুনে রাখতেও পারি, হয়তোবা পাশে থাকতেও পারবো। তাদের মাঝখানে ছোট একটা হাসি, একটু নীরবতা আর অসম্পূর্ণ প্রেমে ভিজা বাতাসে ধীরে ধীরে জন্ম নিতে থাকা এক অনুভব। ঘড়ির টিক টিক শব্দ হয়ে বন্ধ হয়ে যায়। গ্রেট চোখ লাল হয়ে ওঠে, হাত কাঁপছে। তার সামনে পড়ে আছে একটি খালি ফোল্ডার, ভেতরে সব তথ্য ফাঁস। গ্রে দাঁড়িয়ে, তার চোয়াল শক্ত, চোখ দুটো জ্বলছে। সামনে একটা স্ক্রিনে দেখা যাচ্ছে সিকিউরিটি ক্যামেরা। একজন মেয়ে গাউন পরিহিত ড্যান্সার ছদ্মবেশে ক্লাবের ডেটা রুমে ঢুকছে। গ্রে আস্তে আস্তে ফিসফিস করে বলে। তুই কে? আর তোকে কে পাঠিয়েছে? তার চোখে এক ঝাঁক জ্বলন্ত আগুনের রেখা হয়ে ওঠে। তার ঠোঁটে থেমে থাকা নামটা এবার ফুস করে বেরিয়ে আসে। তুই সায়ান? আর এই মুহূর্তে টেবিলের উপরে কাঁচের গ্লাস ছুঁড়ে ভেঙে ফেলেছে। গর্জে উঠে বলতে থাকে। আমার গায়ে আগুন লাগানোর আগে তোদের শরীরে আগুন লাগানো লাগবে। তুই আমার ঘরের ভিতরে ঢুকে আমার জান হাতিয়ে নিয়ে আমার দুনিয়া নোংরা করতে চাচ্ছিস? তুই কি ভাবিস আমি বোকা? তুই ভাবিস আমি বাঘ না, পেছনে চামড়া লুকানো বিড়াল? হ্যাঁ? তার আঙ্গুল রক্তে লাল হয়ে গেছে মুষ্টিবদ্ধ করে চেপে রাখার কারণে। চোখে রক্তাক্ত এক জেদ। আমার সব প্ল্যান, সব ডিল সেই ফাইলের ভিতরে ছিল। হংকং ড্রাগ, আফগানিস্তানের অস্ত্র চালান, সিঙ্গাপুরের কালো টাকার সব কিছু ওটার ভিতরে। ওগুলো যদি বাইরে যায় আমি ইতিহাস হব না, আমি হব লস রে। তখনই কেউ একজন এসে বলে, স্যার পাশের রুমে কেউ একজন চিৎকার করছে। তখনই ওই লোকটার সাথে গ্রে সেখানে উপস্থিত হয়ে দেখে সামিয়া বাধা অবস্থায় পড়ে আছে, চোখে ভয়, শরীরটা কাঁপছে। সামিয়ার শরীরে লাল গাউন, হাত পা বেঁধে ফেলা হয়েছে দড়ি দিয়ে, মুখ রুমাল দিয়ে বাঁধা, চোখে ভেজা, বাঁচার জন্য ছটফট করছে। আর পাশের কাছে দরজা দিয়ে গ্রের গর্জন শুনে আটকে উঠছিল। তখনই দরজা খুলে সামিয়ার দিকে এগিয়ে আসে, সামনে এসে বলে, তুই 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 ওদের সাথে যুক্ত ছিলি? তুই জানতিস
ওই মেয়েটাকে? তবু আমাকে কিছু বলিস না। সে সামনে এসে ওর গলাটা এক টানে চেপে ধরে এবং ভয়ঙ্কর সুরে বলে, ভয়ঙ্কর সুরে, তুই তো আমার লোক, তুই ওদের সাথে ছিলি। সামিয়া ইশারায় না করতে থাকে। তখনই পাশের লোকটা সামিয়ার মুখে রুমাল খুলে দেয়, আর তখনই ও বলে, বেবি, আমাকে তুমি অবিশ্বাস করতে পারলে? আমি কখনোই তোমার বিরুদ্ধে যাব? দেখতে পাচ্ছ না আমার অবস্থা ওরা কি করেছে? আমার হাত পা বেঁধে রেখে এই কাজ করেছে। ওখানে তো আমার নাচার কথা ছিল, কিন্তু ওই মেয়ে দুটো আমাকে অজ্ঞান করে এভাবে হাত পা বেঁধে রেখে চলে যায়। গ্রে তখন সোজা হয়ে দাঁড়ায়, জানালার কাছে এসে দূরের আকাশের দিকে তাকিয়ে গলা ছেড়ে চিৎকার করে আর বলে, শোন সায়ান, ওরা আমাকে খুঁজছিস না, তোরা নিজেই আমার খুঁজে আসবি আবার। এখন তোরা যেই ফাইল চুরি করেছিস, শুধু কাগজ না, আমার ক্ষমতার সিঁড়ি দাঁড়া। আর এখন আমি তোদের সিট দ্বারা ভেঙে ফেলার খেলায় নামলাম। তখনই সানিয়া ধীরে ধীরে গ্রের কাছে এসে তাকে জড়িয়ে ধরে এবং কিছুটা অন্তরঙ্গ হয়ে বলে, বেবি, অতটা রেগে যেও না, ঠান্ডা মাথায় কাজ করো। আর ওদের খুব বেশি সাহস হয়ে গেছে, ওদের এই সাহসটা ভেঙে দাও। সাহস থাকা ভালো, কারণ সাহসী শত্রুর সাথে খেলতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু সাহস যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, তখন তাকে দমিয়ে দিতে আমি পিছুপা হই না, হোক সে আমার নিজের কেউ অথবা আমার শত্রু। গ্রের বিশাল প্রাসাদ, সেখানেও আছে তার গোপন অফিস। চারদিকে অন্ধকার দেয়াল, আটকে থাকা সিসিটিভি স্ক্রিন, একটা গোপন রুম যেখানে অনেক হার্ড ডিস্ক, পুরনো ভিডিও আর নথিপত্র রাখা। সারা হঠাৎ করে একা একা সেখানে চলে আসে। সারা ঘরের দরজা বন্ধ করে ফিসফিস করে মনে মনে বলতে থাকে, এইটা আবার কেমন জায়গা? আগে কখনো বের হয়ে এদিকে আসা হয়নি। আমার বাড়িতে এরকম রুম আছে সেটা তো কখনো জানতামই না এখানে না আসলে। সে যেন আশেপাশে যা কিছু দেখছে তাতেই হতবাক হয়ে যাচ্ছে। সারা মনে মনে বলতে থাকে, সবাই বলে বাবার ব্যবসা আইনগত না, কিন্তু আমি তো জানি আমার বাবা বেআইন কাজ করে না। তাহলে এগুলো কেন? আর এত গোপন রুম কেন? সেখানে কিছু পেন ড্রাইভ দেখতে পায়, তার সবগুলো হাতে তুলে নেয় এবং একটার পর একটা ভিডিও চালাতে থাকে। একটা ভিডিওতে সে দেখতে পায় বস্তির কিশোরদের চোখে কালো কাপড় বেঁধে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। পরের ক্লিপে কিছু নথিপত্র লেখা, চাইল্ড ট্রান্সফার অর্ডার পাস। তারপর হঠাৎ করে তার চোখ আটকে যায় একটা ভিডিওতে, দেখা যাচ্ছে রেদওয়ান। তাকে ধরে নিয়ে যাচ্ছে কয়েকটা গুন্ডারা। রেদওয়ান চিৎকার করছে, হাত জোর করে বলছে, আমি সবকিছু আপনাকে দিয়ে দিব। আমি মিডিয়াতে কোনো কিছু ফাঁস করব না, দয়া করে ছেড়ে দিন। গ্রে তখন চিৎকার করে রেদওয়ানের দিকে তাকিয়ে বলছে, চিৎকার করে, তুই তো শুধু একটা অপরাধ করিসনি, তুই আমার জীবন নিয়ে টান দিয়েছিস। প্রথমত তুই আমার শত্রু হয়ে মিডিয়াতে সব ফাঁস করতে চেয়েছিস, তারপর আবার আমার ওই মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করে ফেললি। আমার গলার কাঁটা হয়ে গেলি। আমার মেয়েকে তো আমি কেটে ফেলবো, তার আগে তোর ব্যবস্থা করি। তখনই রেদওয়ান চিৎকার করে বলে, দয়া করে সারার কোনো ক্ষতি করবেন না, ওর কিছু হলে আমি নিজেকে শেষ করে দেব। তখন গ্রে এক অট্টহাসি দিয়ে বলতে থাকে, তুই তো নিজেকে কি শেষ করবি, আমি তোকে শেষ করছি এখন। তখনই সে 4-5 জন গুন্ডাকে অর্ডার দেয়, এই কে আছিস, এটাকে নিয়ে যা এখান থেকে আর শেষ করে দে। সারা নিজের মুখ চেপে ধরে কাঁদতে থাকে, দম নিতে পারছে না, তার সমস্ত শরীর কাঁপছে। এরপর সে দৌড়ে ছুটে যায় বাড়ির ভেতরের দিকে। গ্রের ব্যক্তিগত কাছে ঘেরা চেম্বার, চারপাশে দেহরক্ষী। সারা দরজা ঠেলে ঢুকে পড়ে, চিৎকার করে উঠে গ্রের দিকে তাকিয়ে বলে, তুমি একজন খুনি। তুমি আমার বাবা না, তুমি আমার স্বামীকে মেরে ফেলেছ। তুমি একজন ঘৃণিত মানুষ। তুমি বাবা না, তুমি নরক থেকে উঠে আসা এক রাক্ষস। গ্রে তখন ঠান্ডা গলায় বলে, ওই ছেলে তোমাকে ভুলিয়ে ভালিয়ে তোমার মাথা নষ্ট করে দিয়েছিল। তুমি জানো ওই ছেলে হচ্ছে আমার শত্রু। আমার যত ব্যবসা বাণিজ্য সবকিছুর কাগজপত্র সে অবৈধ বলে মিডিয়াতে ফাঁস করতে চেয়েছিল। আর তুমি কিনা ওই ছেলেকেই বিয়ে করে নিলে। হ্যাঁ, যে আমার মেয়েকে অপহরণ করে নিজের করে নেয়, তাকে আমি কি করে ছেড়ে দেবো বলো? মাফিয়া ডনের মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে, এটা কখনো বরখাস্ত করব না আমি। এ কথা শুনেই সারা হতভম্ব হয়ে যায়। তার বাবা একজন মাফিয়া ডন? তার মানে ভিডিওতে যা দেখছে সবই সত্যি? তুমি শিশু পাচার করো, তুমি নারী বিক্রি করো,
তুমি তো পশুর চেয়েও খারাপ। আমি ঘৃণা করি তোমাকে। তুমি আমার বাবা ছিলে না কখনো। গ্রের চোখ লাল করে টকটক হয়ে আসে। সে এতটাই রেগে যায় যে সারার সামনে যে জোরে চিৎকার করে বলে, চুপ করো, খুব বেশি জেনে ফেলেছো। হ্যাঁ, তুমি তো এবার আমাকে মেরে ফেলবে, তাই না? এসো, মারো। আমি তোমার কুকর্ম সবার সামনে ফাঁস করে দেব। গ্রে কিছুটা ঠান্ডা হয়ে ধীর স্বরে তার দেহরক্ষীদের দিকে তাকিয়ে বলে নরম সুরে, এই মেয়েকে নিয়ে যাও, বন্দি করো। আর একটা কথা শোনো, সে যেন কোনো মতেই বের না হতে পারে, আর তার সাথে যেন কেউ দেখা করতে না পারে। একটি শূন্য অন্ধকার ঘর, জানালা নেই, একমাত্র আলো একটি লাল লাইট যা চোখ ঝলসে দেয়। দেহরক্ষী কড়া হুকুমে বলে, এই ঘর থেকে বেরোলে তোমার হাড় গুড়িয়ে যাবে প্রিন্সেস। বসের হুকুম, তাই এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে। সারা ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে। সারার চোখে জ্বলন্ত রাগ, ঘৃণা আর প্রতিশোধের আগুন। গ্রে আর ব্ল্যাক মার্ক দুজনেই দানবের মতো নাম। দুজনেই অসংখ্য শহরের নিচে গড়ে তুলেছে একটা অপরাধের সাম্রাজ্য। দুজনে মিলেই পাচার, অস্ত্র ব্যবসা, হিউম্যান ট্রাফিকিং সব যেন তাদের দখলে। তারা একই কাজ করে ঠিকই, কিন্তু একই মিটিংয়ে একই টেবিলে বসে মদ খায় দুজনে। দুজনের মুখে হাসি থাকতো, কিন্তু মনে মনে বিষ। কারণ ব্ল্যাক মার্ক জানতো একদিন গ্রে তাকে ঠিকই ছবল দেবে, আর গ্রে জানতো ব্ল্যাক মার্ক এক মুহূর্ত দেরি করবে না তাকে ঠকাতে। ঘন কালো রাত, বাতাসে বারুদের গন্ধ। ব্ল্যাক মার্ক ব্যক্তিগত আন্ডারগ্রাউন্ড অফিস। একটি হাইটেক মনিটর ঘরে আলো ফেলছে। পাশে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় একজন গুন্ডা বলে, একটা কথা ছিল, জানলে আপনি হয়তো খুশি হবেন। ব্ল্যাক মার্ক চেয়ারে বসে ধোঁয়া ছাড়তে ছাড়তে তার দিকে তাকায় এবং ধীর স্বরে বলে, খুশি হওয়ার মতো হলে বলে ফেল, আর যদি কোনো এলোমেলো কথা হয় তাহলে প্রস্তুত থাক। আমি কি করতে পারি সেটা তো খুব ভালো করেই জানিস। বলছিলাম কি বস, আমি যখন গ্রেট দলে ছিলাম তখনকার একটা গোপন খবর আমার জানা। কয়েকদিন আগে সেই কাহিনীটার সত্যতা দেখলাম। ব্ল্যাক মার্ক কিছুটা আশ্চর্যনীয় হয়ে তাকায় গুন্ডাটির দিকে। গুন্ডাটি কিছুটা ইতস্ত করে বলে, বস, গ্রের একমাত্র মেয়ে পালিয়ে ওই সাংবাদিক রেদওয়ানকে বিয়ে করেছিল। এ কথা জানতে পেরে গ্রে রেদওয়ানকে দুদিন পরেই গুম করে ফেলে, আর গ্রের মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় এবং একটি বাচ্চাও জন্ম দেয়। আর গ্রে সেই বাচ্চাটিকে জন্মের সাথে সাথে মাটিতে পুঁতে ফেলার জন্য দেয়। আমি সহ আরও একজন ছিলাম। আমরা যখন বাচ্চাটিকে নিয়ে মাটিতে পুঁতার জন্য যাচ্ছিলাম, ওরই চোখের দিকে তাকিয়ে আমরা বাচ্চাটিকে মাটিতে পুঁতে রাখতে পারিনি। আমার সাথে জন বলল, ওকে না মেরে চল একটা ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে চলে যাই। তখন বাচ্চাটাকে ডাস্টবিনের সামনে ফেলে দিই আমরা। কিছু দূর এগিয়ে আসার পর দেখতে পাই বস্তির কোনো এক কাগজ কুড়ানো মহিলা এসে বাচ্চাটিকে কুলে করে নিয়ে যায়। ব্ল্যাক মার্ক এক মুহূর্ত চুপ, তারপরে ঠান্ডা কণ্ঠে বলে, গ্রে তার নিজের নাতিকে শেষ করতে চেয়েছিল। আমি জানতাম সে নিষ্ঠুর, কিন্তু এতটা নিষ্ঠুর আর আমি জানলাম এত দেরিতে। গুন্ডাটি ভয় পেয়ে মাথা নিচু করে বলে, বস, আমাকে কিছু করবেন না। কাউকে পাঠাও, ঠিক ওই জায়গার আশেপাশে কোনো বস্তি আছে কিনা খুঁজে নাও। যদি ওই মহিলাটি ওই আশেপাশের বস্তির হয় তবে তাকে পাওয়া যাবে। জিনিসটা যখন ডাস্টবিনের কাছে ঘটেছে সেদিকে আশেপাশের সবকিছু খুঁজে দেখো। এক গুন্ডা এসে খবর দেয় ব্ল্যাক মার্ককে, বস, ওই বস্তিটি হচ্ছে সেই বস্তি যার নিচে আমাদের অস্ত্র কারখানা এবং শিশু সেন্টার। ব্ল্যাক মার্ক একটা ঠান্ডা হাসি দিয়ে বলে, ওয়াও, তাহলে তো বেশি কষ্ট করতে হবে না। তবে গ্রেকে নিয়ে একটু ঝামেলা হবে। বাকি খবর বল। তখনই গুন্ডাটা বলতে থাকে, ওখানে এক মহিলার বাচ্চাটিকে বড় করছে এবং সে ওই বস্তিতে পিয়াল নামে পরিচিত। তখনই ব্ল্যাক মার্ক বলে ওঠে, পিয়াল, ওয়াও, যার ধমনীতে আমার শত্রুর রক্ত, কিন্তু আমার জন্য এখন সে সবচেয়ে বড় হাতিয়ার। একটা সন্তান যে জন্মের খুন হওয়ার জন্য ডিক্রি পেয়েছিল, অথচ সে বেঁচে আছে। আমার কোনো কাজে লাগবে বলেই হয়তো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। গুন্ডাটি কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, বস, আমরা এখন কি করব? ব্ল্যাক মার্কের ঠোঁট বাঁকা হয়ে যায়। ঠান্ডা একটা হাসি দিয়ে বলে, একটা কাজ কর, ওই বস্তিতে ওর খোঁজ নে। কারো চোখে যেন না পড়ে এমন ভাবে। সে কেমন আচরণ করে, কাদের সঙ্গে মেশে, কার কথায় হাসে, কাদের পাশে চুপ করে দাঁড়ায়, সবকিছু খবর নাও। বস্তির সকালটা ছিল অদ্ভুত শান্ত। ছোট্ট মাঠে বাচ্চারা খেলছে, ঝালমুড়িওয়ালা পাশ দিয়ে হাঁটছে।
পিয়ালের পায়ে ছোট্ট স্যান্ডেল, মুখে শয়তানি হাসি, তার মুখে রঙিন চকলেটের দাগ আর চোখে আগুন ঝরা কৌতূহল। দৌড়ে এসে নাবিলার সামনে দাঁড়িয়ে বলে, তোমরা সবাই শুনো তো, আমি একটা ছড়া বলবো। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সায়ান। সে গুটি গুটি পায়ে এসে স্কুলের রুমটির পাশে দাঁড়ায় এবং পিয়ালকে উদ্দেশ্য করে বলে, তুমি ছড়া বলার সময় আমাদের হাসিতে মাটিতে ফেলে দিও না। নাবিলা সেদিকে তাকিয়ে হেসে দেয় আর পিয়ালের মাথায় হাত বুলিয়ে বলে, তুমি তো কিউট বাচ্চা, বলো ছড়া। বাচ্চারা সবাই বলে ওঠে, আমরাও বলবো। কিন্তু ওদের এই শান্তিতে আগুন। কিছুক্ষণের মধ্যেই বস্তির পাশে টিনের গলির মাথায় 3টা কালো গাড়ি এসে দাঁড়ায়। ভেতর থেকে নামে কালো পোশাকে 6 জন মানুষ, চোখে কালো সানগ্লাস, হাতে মোটা বেত, কোমরে অস্ত্র। তাদের একজন ফিসফিস করে বলে, বাচ্চাটাকে চিহ্নিত করেছিস? ওর নাম নাকি শুনিনি পিয়াল। ব্ল্যাক স্যারের নির্দেশ, ওকে নিয়ে যেতে হবে। আর যদি কেউ বাধা দিতে আসে তাহলে তো জানিসই কি করতে হবে। আরেক গুন্ডা বাকিদের উদ্দেশ্য করে বলে, বস্তির মধ্যে যত বাচ্চা আছে কয়েকজনকে তুলে নেই, দেখলেই ভয় পাবে সবাই। তারা যখন এগিয়ে আসে সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। ভয়ে অনেকেই লুকিয়ে পড়ে। কেউ কেউ আবার ফিসফিস করে বলতে থাকে। আবার শুরু হলো বস্তিতে আক্রমণ। রুবেল সাইড থেকে দৌড়ে এসে নাবিলাকে বলে, আপা কেউ একজন পিয়ালরে খুঁজতাছে। নাবিলা প্রথমে চোখ সরিয়ে নেয়, মুখে হালকা হাসি দিয়ে বলে, পিয়াল তো ছোট বাচ্চা, সবাই তাকে আদর করে, পিয়ালের বন্ধু হবে হয়তো। তখনই গুন্ডাগুলো সামনে এগিয়ে আসে এবং একজন এগিয়ে আসে বলে, ওই ছোট লোককে আমাদের কাছে পাঠাও। পিয়াল ভয় পেয়ে বলে, আন্টি ওরা কারা? তখনই এক গুন্ডা পিয়ালের দিকে এগিয়ে আসতে থাকে আর বলে, বাচ্চাটাকে আমাদের সাথে যেতে হবে, বেশি কথা বললেই খারাপ হয়ে যাবে। নাবিলা তখন ঠান্ডা গলায় বলে, তোমরা বাচ্চাদের গায়ে হাত লাগাতে চাচ্ছ? আর এই বাচ্চাটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছ? তখনই গুন্ডাদের নেতা গর্জে উঠে বলে, তুমি একজন টিচার, এইসব ব্যাপারে ঢুকবে না। নাবিলা মৃদু হেসে চশমাটা খুলে ব্যাগে রাখে, তারপর ধীরে ধীরে বলে, মৃদু হেসে, তোমরা ভুল জায়গায় ভুল দরজায় ধাক্কা মেরেছ। আমি টিচার, তবে কোনো সাধারণ নই। শায়ন শুধু সবকিছু দূর থেকে পর্যবেক্ষণ করতে থাকে। ততক্ষণে গুন্ডারা একযোগে আক্রমণ করতে আসে। নাবিলা প্রথমে ডান পাশে দাঁড়ানো গুন্ডার হাত ঘুরিয়ে ছুরি কেড়ে নেয়। তারপরে উড়ন্ত কিকে সামনে থাকা দুজনকে ফেলে দেয়। কাদামাটির মাঠে সেখানে কিছু বাচ্চারা বল দিয়ে খেলছিল। নাবিলা সেই বলটিকে ছুঁড়ে মারে এক গুন্ডার মুখের উপরে। সে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। শায়ন তো হতবাক মুখে ফিসফিস করে বলে, ওয়াও, টিচার ম্যাডাম তো দেখি ভালোই অ্যাকশন জানে। দূর থেকে রুবেল হাততালি দিতে থাকে আর বলতে থাকে, আরেকটা দাও আপু, ভালো করে দাও, নাকটা ফাটায়া দাও। এক গুন্ডা বন্দুক বের করে পিয়ালের দিকে তাক করে। তখনই নাবিলা ঘুরে দাঁড়ায়। তার কোটের নিচ থেকে রিভলভার বের করে ঠাই ঠাই করে 2 রাউন্ড গুলি ছুড়ে দেয় 2 জন গুন্ডার দিকে। বস্তির লোকজন ছুটে আসে, চিৎকার চারিদিকে কেঁপে ওঠে। বদর চাচা বলতে থাকে, বাচ্চাগুলা নিতে চায়, ধইরা রাখো। আজকেও ওগরে বুঝাইয়া দে, আর একটাও পোলাপান নিয়া যাইতে পারবো না ওরা। কোনো পোলাপানরেই ধরতেই আইলে হাত ভাঙা যাইব। ওদের এক গুন্ডা পাশ থেকে বলে, এই মাইয়া কি টিচার নাকি কোনো ক্যারাটে মাস্টার? তখনই শায়ান ধীর পায়ে এসে পিয়ালের পাশে দাঁড়ায়, তাকে বুকের সাথে জড়িয়ে ধরে। নাবিলা তখন রক্তমাখা মাটির উপরে দাঁড়িয়ে বলে, তোরা যার কথা মতো বাচ্চাটাকে ধরে নিতে এসেছিস, এবার আমরা যাব তার কাছে। ঠিক কান খাড়া করে শুনে রাখ। তোদের বসকে গিয়ে বলে দিস, এই বস্তির আর একটা বাচ্চার গায়েও যদি তোরা কেউ হাত লাগাতে আসিস, তবে তোদের ওই হাতের সাথে সাথে তোদের শিকড় পর্যন্ত গুড়িয়ে ফেলবো। আন্ডারগ্রাউন্ড এক সিক্রেট লোকেশনে ছায়ার মতো অন্ধকার কক্ষে আলো জ্বলছে। একটি মাত্র প্রজেক্টর স্ক্রিন, ব্ল্যাকমার্ক দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে মনিটর চলছে। একটি সিসিটিভি ফুটেজ, বস্তিতে সংঘর্ষের দৃশ্য। বন্দুক হাতে 3 জন গুন্ডাকে একাই ফেলে দিয়েছে এক নারী। সাইলেন্ট মুডে ভিডিওটি চলছে, কিন্তু প্রতিটি দৃশ্য যেন চোখে আগুন ধরিয়ে দিচ্ছে ব্ল্যাকমার্কের। এক গুন্ডা মাথা নিচু করে বলে, বস, আমরা জানতাম না একজন স্কুলের শিক্ষক এইসব লোকেদের গুড়িয়ে দিতে পারে। ব্ল্যাকমার্ক ধীরে ধীরে হেসে ওঠে, ঠোঁটের কোণে কৌতূহলী বিষ। ব্ল্যাকমার্কের ডান হাতটি বলে, জি বস,
ও রেকর্ডে লেখা আছে গোস্ট এজেন্ট, কারো সঙ্গে যুক্ত থাকে না, নিজে প্ল্যান কাজ করে। বয়ঙ্কে চতুর অসম্ভব ডেভিল গার্ল। ব্ল্যাক মার্ক পিছনে ঘুরে দাঁড়ায়, হাতে গ্লাভস পরে নেয়, ঠান্ডা গলায় বলে, অতটাও সহজ ভেবো না সবাইকে, এ হচ্ছে নতুন উৎপাত। ব্ল্যাক মার্ক চুপ করে তার টেবিলের উপর থেকে একটি ফাইল ছুঁড়ে দেয় আর বলে, গোপন সূত্রে জানতে পেরেছি এই মেয়ে শুধুমাত্র ওই বস্তির শিক্ষিকা নয়, সে হচ্ছে একজন ডিবি এজেন্ট। তাই তাকে সাধারণভাবে নিলে চলবে না, ওকেও আমাদের সরিয়ে ফেলতে হবে। পেছন থেকে আরেকজন গুন্ডা সতর্ক হয়ে বলে, বস যদি জানতে পারে আপনি সরাসরি সরকারি এজেন্টের বিরুদ্ধে অ্যাটাক করছেন। ব্ল্যাক মার্ক আঙ্গুল তুলে বলে, ও এখন আমার কাছে শুধু এজেন্ট না, ও এখন একটা হুমকি, আর এই হুমকি দমন না করলে আগুন হয়ে জ্বলে উঠবে। সে ডান দিকে থাকা একটা কাচের ঘরে ঢুকে যায়। সেখানে বসে আছে এক হিউম্যান। তাকে ডাকা হয় রক্তনীরব নামে। মুখে কোনো শব্দ নেই, চোখে শুধু মৃত্যু। ব্ল্যাক মার্ক এসে বলে, ওকে পাঠাও, নাবিলা রহমানকে নিয়ে আসো। বেঁচে না থাকলেও চলবে, কিন্তু পিয়াল নামে যে ছেলেটা আছে তাকে জীবিত দেখতে চাই, কারণ ওই ছেলেটা হচ্ছে এখন আমার সবচেয়ে বড় চাল। একে দিয়ে আমি আমার সবচেয়ে বড় শত্রু দমন করব। এই দৃশ্যটা আমি নিজের চোখে দেখতে চাই। বস্তির ছাদে বসে আছে নাবিলা চুপচাপ। শায়ন পিয়ালকে নিয়ে খেলছে দূরে। নাবিলার কানে একটা ডিভাইস লাগিয়ে রিপোর্ট পাঠাচ্ছে ব্ল্যাক মার্ক অ্যালার্ট রেড। ব্ল্যাক মার্ক জেনে গেছে আমি কে, তবে আমি এখানে থেকে শুনছি না। আকাশে বজ্রপাতের শব্দ, অন্ধকার নামছে ধীরে ধীরে। আর কোনো এক অন্ধকার রক্তনীরব এগিয়ে আসছে নাবিলার ছায়ার দিকে। রাতের শহর, ছায়াগুলো গাঢ় বাতাসে ভারী। আর পুরনো ফ্যাক্টরির ছাদে দাঁড়িয়ে আছে দুজন মানুষ। একজন ধোঁয়ায় ঢাকা কালো কোট পরা, সে ব্ল্যাক মার্ক। আরেকজন হালকা ধূসর রঙের স্যুটে, চুলে ছাট, সিলভার রঙের ঘড়ি হাতে, গ্রে। তুমি তো আমার শত্রু হয়ে উঠেছো ব্ল্যাক মার্ক। অনেক কাজের ডিল তুমি নিজেই করেছো আমার ধরাছোঁয়ার বাইরে, আজ কেন ডেকেছো? হাতে হাত মেলাতে আবার? কারণ শত্রুর বিষয়ে যদি তাকে জানানো যায় তখন সে বন্ধু হয়। ব্ল্যাক মার্কের হাতে একটি ধাতব বক্স। বক্সটিকে সে এগিয়ে দেয় গ্রের সামনে। এখানে কিছু একটা আছে, দেখো। চকচক করে ওঠে গ্রের চোখ। সে বক্সটা খুলে দেখে ভেতরে একটা শিশিতে কাচের মতো স্বচ্ছ রক্তের নমুনা। সে চোখ তুলে তাকায় ব্ল্যাক মার্কের দিকে। তখনই গম্ভীর গলায় ব্ল্যাক মার্ক বলে ওঠে, এটা হচ্ছে ডিএনএ রেকর্ড। সেটা তোমার মেয়ের অতি আপনজনের, যাকে তুমি জন্মের সাথে সাথেই মেরে ফেলে দিতে বলেছিলে, কিন্তু বিধাতার অশেষ রহমত ছিল হয়তো বাচ্চাটি বেঁচে যায়। এটা যদি তোমার মেয়ে জানতে পারে তবে তো বুঝতেই পারছো। আমি জানি তুমি তাকে খুঁজবে না, আর তোমার মেয়েকে নিয়েও তুমি চিন্তিত না। তুমি তো চাও না সে তোমার দুর্বলতা হয়ে দাঁড়াক। তুমি আমাকে কি প্রস্তাব দিচ্ছ? আমি তোমাকে ওই বাচ্চাটির খোঁজ দিতে পারি, কিন্তু তোমাকে আমার সাথে মিলে সাহায্য করতে হবে। নাবিলা রহমান, যে কিনা বস্তিতে স্কুল শিক্ষিকা হয়ে এসেছে, মূলত সে একজন ডিবি এজেন্ট। আর ওই মেকানিক সায়ান, সে হচ্ছে একজন ডিবি চিফ অফিসার। ওই বস্তি রক্ষা করার জন্য এবং বস্তির নিচে থাকা আমাদের সমস্ত কারবারের জন্য ওই দুইজনকে শেষ করা অতি প্রয়োজন, কারণ ওই দুইজন আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। গ্রে চুপ করে একটা হালকা হাসি দিয়ে বলে, হালকা হাসি দিয়ে, শুধু ওই দুজন না, আরও দুজন আছে। তুমি কি ভেবেছো আমি বুঝি না? তুমি চাইছো আমি নিজেই বিষে ভরে উঠি, আমার নিজের মেয়েকে নিজের হাতে শেষ করি, আর তোমার শত্রুদের আর আমার শত্রুদের আমি একাই শেষ করি। আমি চাই তুমি বোঝো, ভালোবাসা হয়তো তোমাকে দুর্বল করছে। মেয়ের প্রতি বাবার ভালোবাসা থাকাটাই স্বাভাবিক। আমি চাই তুমি সেই গ্রে থাকো, যার এক ইশারায় একটা শহরকে নত করে দিতে পারে। তাকে ফিরিয়ে আনো তোমার মধ্যে। তুমি জানো ওই শিশু বাচ্চাটা সেই শুধু তোমার দুর্বলতা নয়, সে হচ্ছে তোমার আখিরি দুর্বলতা। মুছে ফেলো তাকে, অথবা আমাকে মুছে ফেলতে দাও, আমি মুছে দেব তাকে। গ্রে তখন আকাশের দিকে তাকায়। তার চোখে ঝলক দেয় এক ধরনের দ্বিধা। সে জানে কিন্তু তার ভেতরে আবার জেগে উঠেছে সেই ডন গ্রে, যার সামনে ভালোবাসা মানেই দুর্বলতা। সে ঘুরে দাঁড়িয়ে বলে, আমি বিষ খেতে রাজি ব্ল্যাক মার্ক, কিন্তু মনে রেখো আমি বিষে জন্মাইনি, আমি নিজেই বিষ। খুব সাবধানে খেলো, না হলে ওই খেলাতেই আমি তোমাকে শেষ করব। একটি কুয়াশায় ঢেকে থাকা দরজা, ভেতরে চলছে কেরোসিনের বাতি।
একটি বৃদ্ধা রুটি বানাচ্ছে আর পাশে বসে আছে একজন চুপচাপ মানুষ। চোখে এক ধরনের শূন্যতা, কপালে পুরনো এক ক্ষত চিহ্নের দাগ এখনো রয়ে গেছে। বাবারে, তুই এখন পর্যন্ত কিছুই মনে করতে পারিস নাই? মাঝে মাঝে শুধু এখন দুই একটা কথা উচ্চারণ করিস আর শুধু বলতে থাকোস, আমি কে, আমি কে, আমার নাম কি। বৃদ্ধার কথা শুনে রেদওয়ান আবারও বলে ওঠে, আমি কে, নাম কি? বৃদ্ধা তখন আবার হেসে উঠে বলে, আমি জানি না বাবা, আমি তো তোকে বাবা বলেই ডাকি। তোর গায়ে তো কোনো চিহ্ন ছিল না যে আমি তোর কোনো কিছু জানতে পারবো, কিন্তু তোর লগে তো একটা কলম খুঁজা পাইছিলাম, কলমটা এখনো আমার কাছে আছে।